জানিস আপা, আজ ইফতারিতে পাশের বাড়ির তৃষ্ণাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছিল মনে হয়। বিরিয়ানির গন্ধে এ বাড়ি ও বাড়ি পুরো মোমো করছিল। আচ্ছা, বিরিয়ানি খেতে কেমন হয়? আমাকে একদিন বিরিয়ানি খাওয়াবি আপা। শুনেছি তোর শ্বশুর বাড়িতে নাকি রোজ রোজ ভালো মন্দ রান্না হয়। তোর তো কপাল ভালো রে, দুবেলা ভালো মন্দ খেতে পারিস। আমাদের কথা হয়তো তোর এখন আর মনে পড়ে না, তাই না আপা? ফোনের ওপাশ থেকে ভেসে আসা বিশ্রামহীন কথাগুলো শুনেই খাবার প্লেট থেকে যেন ছিটকে পড়ল অনামিকা। মুখের ভেতরে আটকে থাকা খাবারগুলো বাইরে বের হয়ে আসতে চাচ্ছে। কোনোভাবেই খাবার আর গলা দিয়ে নামছে না তার। ইফতারির পর্ব শেষ করে নামাজ আদায় করে বাড়ির সকলের খাওয়া শেষে খাবার টেবিলে খেতে বসেছে অনামিকা। প্লেটে দুমুঠো ভাত আর সাথে মুরগি ভুনে নিয়েছে। এই যেন তার জন্য ঢের খাবার। প্লেটে ভালো করে নজর দিতেই বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। তপু তার একমাত্র ছোট ভাই, ছোট একটা বোনও আছে, নাম মনীষা। ওর মুরগির মাংস ভীষণ প্রিয়। বিয়ের আগে যখন বাড়িতে মুরগি আনা হতো, 3 ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া চলতো কে কোন পিসটা খাবে। মুরগি কোটা বাসা থেকে শুরু করে রান্না পর্যন্ত 3 ভাই বোন চুলার পাড়ে বসে থাকতো। মাকে বলতো, মা এটা আমার, ওই রানটা আমাকে দিবে, সাথে বুকের নরম হাড়টাও। মা মাঝে মাঝে বিরক্ত হতেন, কিন্তু বকতেন না। রান্না হতে খাওয়া অব্দি এভাবেই তাদের লড়াই চলত। অথচ আজ তার সামনে বাটি ভর্তি মুরগির মাংস থাকতেও তার কোনো প্রতিযোগিতা নেই। খাবারের সেই রুচিবোধ নেই, রানের মাংস নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই নেই। হঠাৎই চোখটা জলে ভরে গেল অনামিকার। খাবারের প্রথম লোকমাটা মুখে দিতে দিতে ফোন করলো বাবার বাড়িতে। 2 বার রিং হতেই ফোন রিসিভ হলো। সাথে ভেসে আসতে লাগলো ফোনের ওপারে বলা তপুর কথাগুলো। তপুর কথার কোনো উত্তর দেওয়ার আগেই জাতীয় শব্দ টুট টুট করে ফোনটা কেটে গেল। ব্যালেন্স শেষ। সেদিন আর অনামিকার গলা দিয়ে খাবার নামলো না। এটো ভাতগুলো বেসিনে রেখে নিজের রুমে চলে গেল। কানের কাছে বারবার প্রতিদিন হতে লাগলো তপুর বলা সেই কথাটি, আচ্ছা বিরিয়ানি খেতে কেমন লাগে? আমাকে একদিন বিরিয়ানি খাওয়াবি আপু। মাসখানেক হবে অনামিকার বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে তার কোনো অভাব নেই। গায়ের রংটা একটু উজ্জ্বল হওয়ায় প্রথম দেখাতেই কোনো বাহানা ছাড়াই এবাড়ির বউ করে এনেছেন শাশুড়ি শাহানা খন্দকার। এ বাড়িতে তার কথাই শেষ কথা। দেখতে শুনতে খুবই স্মার্ট, আটোসাটো গঠনের সুদর্শন নারী। পোশাক আশাকেও বেশ রুচিশীল। অনামিকাও খুব সুন্দরভাবে নিজেকে এই সংসারে মানিয়ে নিয়েছে। যদিও তার পরিবার আর শ্বশুর বাড়ির মাঝে আকাশ পাতাল পার্থক্য। বিয়ের দিন তো পাড়ার প্রতিবেশী ব্যঙ্গ করে বলেই ফেলেছিলেন, এত বড় বাড়িতে মেয়েকে বিয়ে দিচ্ছ, দেখো মেয়েকে যেন শহরে নিয়ে বিক্রি করে না ফেলে। এমন অনেক দেখেছি, প্রলোভন দেখিয়ে বিয়ে করে 2 দিন পরে আবার বিদায় করে দেয়। নয়তো এমন ধন সম্পত্তির টাকা পয়সাওয়ালা ছেলে এই ভাঙা ঘরে বিয়ে করতে আসবে কোন দুঃখে? এখনো সময় আছে, ভেবেচিন্তে কাজ করো, নয়তো মেয়ের কপালে দুঃখ আছে বলে দিলাম। সেদিন সবার কথায় মনে ভয় ঢুকে গেলেও এ বাড়িতে আসার পর সেসব মনে হয়নি অনামিকার। রমজান চলে আসায় বিয়ের পর আর বাবার বাড়িতে যাওয়া হয়নি তার। ওয়াশরুম থেকে চোখ মুখ ধুয়ে বিছানায় গিয়ে বসল অনামিকা। সজীব তার স্বামী অফিস থেকে ফিরে ফোন নিয়ে ব্যস্ত। অনামিকাকে দেখে একটু নড়ে বসে সে। এক নজরে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তোমার? সজীব ফোনটা হাত থেকে রেখে দিল। অনামিকার মুখোমুখি বসে আবারও জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? অনামিকা মাথা নেড়ে জবাব দিল, যার অর্থ না। সজীব আর কোনো কথা বাড়ালো না, পুনরায় ফোনের দিকে মনোযোগ দিল। তারপর দুজন নীরব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কেটে গেল আরো কয়েক সেকেন্ড। অবশেষে নীরবতা ভাঙল অনামিকার। খুব রয়েছে প্রশ্ন করল, আচ্ছা 3-4 জনের জন্য বিরিয়ানি রান্না করতে কেমন খরচ হতে পারে? অনামিকার কথায় সজীব একটু অবাক হলো, কিন্তু তাকে বুঝতে দিল না। তবে সে যেন কিছু একটা বুঝে নিল, প্রকাশ করল না। ফোনের দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, 1000 খানিক টাকা তো লাগবেই। অনামিকা বলল, ও আচ্ছা। সকাল হলো, বেলা তখন 11:15। ড্রয়িং রুমে আসর জমেছে। সোফার উপর একটার উপর আরেকটা পড়ে আছে শপিং ব্যাগ। প্রতিটা ব্যাগই কানায় কানায় পূর্ণ। গতকাল রাতে শাশুড়ি শাহানা খন্দকার বাড়ির সকলের জন্য ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। ওখান থেকে 4টা প্যাকেট হাতে তুলে নিল ফারিহা, সম্পর্কে অনামিকার বড় যা। গতকাল শাশুড়ির কেনাকাটায় সঙ্গ দিয়েছিল সে। সারাদিন বউ শাশুড়ি মিলে ঘুরে ঘুরে যতটা সম্ভব সকলের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে। ফারিহা পেশায় একজন স্কুল শিক্ষিকা। ফারিহা ওর 4টা প্যাকেট হাতে নিয়ে ড্রয়িং রুমের সকলের উদ্দেশ্যে বলে উঠল, এই 4টা প্যাকেট আমি আমার ফ্যামিলির জন্য এনেছি, তাই এগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নিও। কথাটা বলেই হনহনিয়ে ফারিয়া নিজের রুমে চলে গেল। শাহানা খন্দকার এক এক করে সবগুলো প্যাকেট ভাগ করলেন। সবার জিনিস সবার হাতে তুলে দিলেন। শেষ 5-6টা প্যাকেট আলাদা করে রাখলেন আর বললেন, এইগুলো তার মেয়ের শ্বশুর বাড়ির জন্য। সজীবকে ডেকে বললেন, বিকালে তুই আর অনামিকা গিয়ে প্যাকেটগুলো সোহানার বাড়িতে দিয়ে আসিস। সজীব ছোট করে জবাব দিল, আচ্ছা মা। সোফা থেকে উঠতে উঠতে শেষ 2টা প্যাকেট অনামিকার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, রুমে গিয়ে দেখে নিও। আর হ্যাঁ, আরেকটা কথা, নতুন নতুন বিয়ে করেছে আমার ছেলেটা। কই তোমার বাপের বাড়িতে থেকে একটা জিনিসও তো পাঠালো না। একটাবার খোঁজ খবরও তো নিতে পারে নাকি?
নরম গলায় বেশ শক্তপোক্তভাবে কথাগুলো বললেন তিনি। শাশুড়ির কথায় কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না অনামিকা। তারই বা কি বলার থাকতে পারে, তার বাবার যে তেমন সাধ্য নেই সেটা ভালো করেই জানে। শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে নিজের ঘরে চলে গেল অনামিকা। প্যাকেটগুলো খাটের কোনায় রেখে আনমনে বলল, সাধ্য থাকলে হয়তো ফারিহার মতো সেও তার ছোট ভাই বোনের জন্য ঈদে কিছু কিনে দিতে পারত। কথাটা বলতেই একটা চাপা দীর্ঘশ্বাস বুকে আসতে পড়ল অনামিকার। বুকের ভেতর আফসোসের ক্ষত তৈরি হয়। চাপা কষ্টে জর্জরিত হয়ে অসহায় মনে বলে উঠল, পৃথিবীতে সব সাধ্য হয়তো সবার জন্য না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল চলে এলো। সকালে শাশুড়ি দেওয়া প্যাকেটগুলো থেকে কালো রঙের একটা জামদানি বের করে পরে নিল অনামিকা। সোহানা তার একমাত্র ননদ, সেখানে যেতে হবে, শাশুড়ির আদেশ বলে কথা। সেজেগুজে পরিপাটি হয়ে ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসতেই বাড়ির ভেতর থেকে দৌড়ে আসে ফারিহা। পরিবারের জন্য সকালে আলাদা করে রাখা কাপড়ের প্যাকেটগুলো অনামিকার হাতে গুজে দিয়ে বলল, তপু আর মনীষাকে কাপড়গুলো পরিয়ে আমাকে একটা ছবি তুলে পাঠিয়ে দিস মনে করে, আর আঙ্কেল আন্টিকে আমার সালাম দিস। ফারিহার এমন কাণ্ড কারখানা দেখে অবাক হয় অনামিকা। সে কিছুতেই যেন ঘটনাটা বুঝতে পারছে না, সব মিরাক্কেল মনে হচ্ছে। তার ভাবনাকে আবারও একবার ভাবিয়ে দিয়ে কোথা থেকে যেন তড়িঘড়ি করে ছুটে আসছে সজীব। 2 হাত ভর্তি পার্সেল করা বিরিয়ানির প্যাকেট। প্যাকেটগুলো গাড়ির সিটের উপর রাখতে রাখতে অনামিকার দিকে তাকিয়ে সে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তেমন খরচ পড়েনি, 1000 টাকার একটু বেশি লেগেছে। অনামিকা এবার আর নিজেকে সামলাতে পারল না, টপ টপ করে চোখের জল পড়তে লাগলো। গাড়ি ছেড়ে দেওয়ার মিনিট 5 পর শাশুড়ির ফোন পায় সে। রিসিভ করতেই শুনতে পেল হাস্য উজ্জ্বল সেই মিহি কণ্ঠস্বর। ঠিকঠাক বাড়িতে পৌঁছে ফোন করে জানিও সোহানার বাড়িতে নয়, সজীব তোমাদের বাড়িতে যাচ্ছে। জিনিসপত্রগুলো ঠিকঠাক ভাবে বিআই বেআইনের হাতে তুলে দিও। আর হ্যাঁ, আসার সময় তপু আর মনীষাকে সাথে করে নিয়ে এসো। আর সকালে আমার কথাগুলো মনে রেখো না, ওসব আমি রসিকতা করে বলেছিলাম, নয়তো কি আর এতটা আনন্দ পেতে। অনামিকা বাকরুদ্ধ, হতভঙ্গ। এত সুখ এত আনন্দ সে কোথায় রাখবে, কাকে দেখাবে? সে তো খুশিতে পাগল প্রায়। চোখে পানি নিয়েও এক পৃথিবীর হাসি নিয়ে শাশুড়িকে জবাব দিল, আচ্ছা মা। ফোন কেটে গেল। আপন গতিতে চলছে 4 চাকার পরিবহনটি। জানালা খোলা, শোষো করে বাতাস ঢুকছে। সজীবের কাঁধে মাথা রেখে বেঘরে ঘুমাচ্ছে অনামিকা। মনে আর কোনো আফসোস নেই, নেই আক্ষেপের ভয়াবহ যন্ত্রণা। হতদরিদ্র বাবা মা ভাই বোনের মুখে হাসি ফুটবে ভেবেই সুখ দিচ্ছে অনাবিল হাতছানি। অনামিকার ঘুমন্ত নিষ্পাপ মুখ একটি বার্তায় যেন ইঙ্গিত দিচ্ছে, দিন শেষে প্রতিটা মেয়ের এমন একটা বিশ্বস্ত কাদার পরিবার থাকলে আর কি চাই? আর কিছু চাওয়ার নেই, আর কিছুর দরকার নেই। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবে। ধন্যবাদ সবাইকে।